হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি কালেক্ট করেছেন আমাদের সবার প্রিয় মোকসেদ ভাই। হ্যাঁ, মোকসেদ ভাইয়ের কালেক্ট করা কার ইঞ্জিনের প্রতিশোধ নামক একটা ভয়ঙ্কর ঘটনা আজকে আপনারা শুনতে যাচ্ছেন। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অসম্ভব রকম ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের সুবিধার্থে জিমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা থাকবে। আপনারা চাইলেই আপনাদের জানাশোনার সেরা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব মূল ঘটনায়। চলুন শুনে আসি। কার ইঞ্জিনের প্রতিশোধ। ঘটনাটি যেইভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই ও প্রিয় লিসেনার্সগণ। আশা করি ভূত আড্ডার সকল ভাই এবং বোনেরা সবাই অনেক ভালো আছেন। আমার নাম আতিক হাসান। আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আমি ভূত আড্ডার একজন নিয়মিত লিসেনার। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অসাধারণ ভয়ঙ্কর ভূতের ঘটনা। আশা করি সবাই ঘটনাটা শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমার 13 বছরের বোনটাকে কে যেন প্রতি রাতেই ধর্ষণ করে। আজ আবার ধর্ষণের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গেছে। মা না আসলে হয়তো সেখানেই শেষ হয়ে যেত সবকিছু। নীলু আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছেন অবস্থা খুবই খারাপ। নীলুর সাথে প্রথম যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন আমি ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম। রাতের নিস্তব্ধতা আমাকে প্রতি রাতেই ছাদে টেনে নিয়ে যায়, আর সেটাকে নিজের করার জন্য সিগারেটটাকে সঙ্গী করা হয়। আমি ছাদে থেকে এসে যখন রুমে যাব তখন নীলুর রুম থেকে গোঙানির শব্দে থমকে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, ওর রুম থেকে এমন শব্দ আসছে কেন? ওর কি কিছু হলো না তো? দরজার কাছে যেতেই দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। নক না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভেতরে কি হচ্ছে সেটা বোঝার জন্য। আর পরক্ষণে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি ভেবেছিলাম ঘুমের ঘরে হয়তোবা বেকায়দায় পড়ে গোঙাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে ওকে কেউ নির্যাতন করার চেষ্টা করছে। কারণ রুমে অনেক ধস্তাধস্তি হচ্ছে, সেটা বেশ বোঝা যাচ্ছিল বাইরে থেকে। আমি অনেক নক করলাম কিন্তু দরজার কেউ খুলল না। অদ্ভুত বিষয়, আমার ডাকে ধস্তাধস্তি কমলো না, উল্টো আরো বেড়েই যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে, আমার আদরের একমাত্র বোন। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিলাম, তাও খুলছে না। আমি কি করব? কে আমাকে সাহায্য করবে কিছুই বুঝতে পারছি না। বাবা মাকে এত ডাকছি, তারাও কি শুনতে পাচ্ছে না আমার ডাক? দিশেহারা হয়ে পড়লাম আমি। কি হচ্ছে ভেতরে? আর কেই বা নীলুর সাথে এইসব করার চেষ্টা করছে? সে বাসায় ঢুকলো কি করে? নীলু নিজেই কি তাকে ডেকে এনেছে? নীলুর সাথে কি তার কোনো সম্পর্ক আছে? যতই থাকুক, বাসায় আনার সাহস নীলুর হবে না, কারণ ওর বয়স মাত্র 13 বছর, আর ও এই ধরনের মেয়েই না। তাও মানলাম আনলো, তো বাসায় আনলে এমন ধস্তাধস্তি হচ্ছে কেন?
না না, আমার মাথায় কিছুই ঢুকছে না। পারছি না আমি এসব ভাবতে। ভিতরে কি হচ্ছে আমাকে দেখতেই হবে, আর তার জন্য দরজা খুলতে হবে। কি করি এখন? ভাবতে ভাবতে একটু পেছনে গিয়ে এক দৌড়ে এসে দরজায় ধাক্কা দেব, তখনই দরজাটা খুলে গেল আর আমি ছিটকে পড়ে গেলাম। ঠিক করে তাকাতেই দেখলাম আমি নীলুর নগ্ন দেহটার উপরে। এ কি অবস্থা নীলুর! নীলু, এই নীলু! আমি ওর গায়ের উপর একটা চাদর টেনে দিলাম। চোখটা ভিজে উঠল। এই নিষ্পাপ মেয়েকে এমন করলো কে? ওর শরীরের কিছু কিছু স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। সাদা শরীরটায় মনে হচ্ছিল কালো দাগগুলো অনেক ভয়ঙ্কর লাগছে। ওর চোখে মুখে ভয়ের আতঙ্ক আর কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার বুকের ভেতরটাতে কে যেন চাকু দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। বুকের ভেতরে বলেই হয়তো রক্তক্ষরণটা দেখা যাচ্ছে না। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। বাবা মাকে ডাকতে হবে। গিয়ে বাবা মাকে ডেকে আনলাম। বাবা মা দেখে অবাক হয়ে গেলেন। মা নীলুকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা আমাদের পারিবারিক ডাক্তারকে কল দিয়েছেন, কারণ হাসপাতালে নিয়ে গেলে তো লোক জানাজানি হবে, এই ভয়ে আর কি। মা অনবরত কেঁদেই চলছে। কেউ কিছু বুঝতে পারছি না আমরা। আর আমাদের এত বড় শত্রুটাই বা কে, যে আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে? ডাক্তার কাকু আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে, তাই তার আর আসতে সময় লাগে নাই। তাই সে খুব দ্রুতই চলে আসলো। সাথে তার ওয়াইফও এসেছেন, তিনি একজন গাইনি বিভাগের ডাক্তার। তারা এসে আমার বোনকে দেখে বলে ওকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, 13 বছরের বয়স হলেও নীলুর জরায়ুত বা গুপ্তাঙ্গের তেমন কোনো ক্ষতি হয়নি। ডাক্তার সেলিনা পারভিন কিছু একটা লুকিয়ে গেলেন, আমি তা বেশ বুঝতে পেরেছি। বাবা মা সামনে থাকায় কিছু জিজ্ঞেস করলাম না। তিনি একটা ব্যথার ইঞ্জেকশন দিলেন। 5 মিনিট পরেই নীলুর সেন্স ফিরে আসে। নীলু কেমনভাবে শুধু যেন আমার দিকেই তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায়? বুঝতে পেরেছি ওর সঙ্গে যে খারাপ কাজটা হয়েছে তার কথাই হয়তো আমাকে বলতে চায়। বুঝতে পেরে একজন একজন করে সবাইকে রুমের বাইরে পাঠিয়ে দিলাম। বাবা ডাক্তার সেলিনা আর ডাক্তার সাব্বির কাকা তাদের সাথে বসে কথা বলছে, আর মা নীলুর জন্য গরম দুধ আনতে গিয়েছে। আমি একা দাঁড়িয়ে আছি। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীলু বলল, ভাইয়া, তুই আমার জীবনটা এইভাবে শেষ করে দিলি? তুই আমাকে এইভাবে নষ্ট করলি? বলে ঘৃণায় ওর মুখটা সরিয়ে নিল। আমার বোন নীলু বলছে আমি নাকি তাকে ধর্ষণ করেছি, আমি নাকি ওর জীবনটা নষ্ট করেছি। এটা কি করে সম্ভব? নীলু, তুই কি বলছিস এগুলো? আমি তোকে, ছি, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি তোর আপন বড় ভাই, তুই আমার সবচেয়ে আদরের ছোট বোন। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি কখনো এগুলো ভাবতেও পারি না। কথাগুলো শেষ করার আগেই নীলু ঘৃণা আর কষ্টর চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে চিনতে ভুল করিনি। তোর ওই লোভী লাল চোখগুলো হিংস্র জানোয়ারের মতো থাবা, যেগুলো আমার শরীরটাকে কুবলে কুবলে খেয়েছে। আমি কি সত্যিই তোর আপন বোন? আপন বোন হলে হয়তো এত নিকৃষ্ট ব্যবহার করতে পারতি না আমার সাথে। আমি ওর কথাগুলো সহ্য করতে পারছিলাম না, তাই ওর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। বোনটা আমার সাথে সেদিনের পর থেকে কথা বলছে না, দেখলেই দূরে চলে যায়। পরপর 2 দিন আগের মতো ঘটনা ঘটায়। মা ওর সাথেই ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখি নীলু নগ্ন অবস্থায় নিচে শুয়ে আছে। নীলুকে দেখলে মনে হয় সে আজও ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু মা রুমে থাকতেও কিভাবে এমনটা হচ্ছে তা কারো মাথায় আসছে না। দরজা ভেতর থেকে বন্ধ থাকে। তাহলে, আর যাই হোক, মা কি কিছুই টের পায় না? মা সবকিছু দেখে বুঝে নিল এটা হয়তো ঘুমের মধ্যে নীলুই করে।
তারপরে মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। এইভাবে 11 দিন কেটে গেল। সবাই কেমন যেন বিষয়টার সাথে সহজ হয়ে গেছে, কিন্তু নীলু একদমই চুপচাপ, রুমে থেকে বের হয় না, কারোর সাথে কথাও বলে না। আজ হঠাৎ করে নীলু আমার রুমে আসলো, এসে বলল, তোকে একটা রিকোয়েস্ট করব। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। মাথা নিচু করে বললাম, বল, কি বলবি? আমার না খুব কষ্ট হয়। আজকের রাতটা আমাকে একটু ঘুমাতে দেবে? অনেক রাত ঘুমাই না। তোর কাছে আজকের রাতটা ভিক্ষা চাচ্ছি। এভাবে বলিস না বোন, আমি নিতে পারছি না। আমি তোর ভাই। নীলু রেগে ওঠে আর বলে, খবরদার, তুই আমাকে বোন বলবি না। তুই কারো ভাই হতেই পারিস না। তুই একটা জানোয়ার। কথাগুলো বলে নীলু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমার বুক ফেটে কান্না পাচ্ছে। তখনই কেউ যেন কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, কিরে, কষ্ট হচ্ছে? তখন আমি জিজ্ঞেস করি, কে তুমি? এই কে কে কথা বললো? কে তুমি? কিন্তু না, এখানে তো কেউ নেই। নীলুর কথা ভাবতে গিয়ে হয়তো আমার মনের ভুল হয়েছে, আমি ভুল শুনেছি। কিন্তু এত ভুল শুনলাম আমি? নীলু আমাকে কি বলে গেল এইসব? আমি তো কিছুই করি নাই, তাহলে কে ওর সাথে এমন করছে? আর কেনই বা ও আমার কথা বলছে বারবার? আমার জন্য নীলুর চোখে কেন এত ঘৃণা? আমাকে সব জানতে হবে, কিন্তু কিভাবে? এইসব ভাবতেছিলাম আমি। এরপর আমি আজ রাতের খাবার শেষে নীলুর খাটের নিচে একটা চাকু হাতে নিয়ে লুকিয়ে পড়লাম। যেই হোক, আজকে তাকে আমি খুন করে ফেলবো, এরকম একটা চিন্তাধারা ছিল। সবাই ঘুমিয়ে পড়েছে, মা আর নীলুও ঘুমিয়ে পড়েছে। আমি অপেক্ষা করছি কি হতে চলেছে। আমাকে সবটা জানতেই হবে। রাত 2টা বাজে, প্রায় চোখে তন্দ্রা চলে এসেছে। হঠাৎই গোঙানির শব্দে তন্দ্রা কেটে গেল। ডান দিকে তাকাতেই দেখলাম নীলু নগ্ন অবস্থায় ফ্লোরে শুয়ে আছে। আর আমার মতোই দেখতে কেউ একজন জানোয়ারের মতো নীলুর দেহটাকে ভোগ করছে। নীলু ওকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু নীলু ওই জানোয়ারটার শক্তির কাছে পেরে উঠছে না। কি করব আমি কিছুই বুঝতে না পেরেই হাতে থাকা চাকুটা নিয়ে উঠে গিয়েই আমার মতো দেখতে লোকটার গলায় চাকু চালিয়ে দিলাম। কিন্তু এ কি, কিছুই হলো না কেন? আমি বারবার চাকু চালাচ্ছি, কিন্তু শয়তানটার কিচ্ছুই হচ্ছে না। এমনটা হচ্ছে কেন? মা পাশের বেডে শুয়ে আছে, তাকেও ডাকলাম, সেও উঠল না। হ্যাঁ, নীলুকে বললাম, নীলু দেখ বোন, আমি তোর ভাই নেহাল, আমি নির্দোষ। কথাটা বলতেই কে যেন হাসতে লাগলো আর বলল, তুই নির্দোষ? হাসিটা এত ভয়ঙ্কর যে আমি সহ্য করতে না পেরে আমার সেন্স হারাই। তখনই সকালে নিজেকে নিজের রুমে আবিষ্কার করি, কিন্তু আমি এখানে কি করে আসলাম? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কেউ এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। তাহলে আমি রুমে আসলাম কি করে? কে আনলো আমাকে? সে কি চায় আমার থেকে? আমি কিছুই বুঝতে পারছি না। আর কাল রাতে যা হলো তা কি ছিল? কোনো জিন? হলেই বা সে আমার রূপ কেন নিল? আমি কি তার কোনো ক্ষতি করেছি? আমার নীলুর সাথেই এমন করছে কেন? আর আমি ছাড়া বাবা মা কেউ শয়তানটাকে দেখতে পাচ্ছে না কেন? শয়তানটারও কি কোনো উদ্দেশ্য আছে নীলুর সাথে এমন করার? কি এমন উদ্দেশ্য থাকতে পারে? আর আমাকেই কেন দেখা দিচ্ছে? আচ্ছা, কালকে কি নীলু আমাকে দেখেছে? দেখলে তো ওর চোখ মুখে এর রিয়াকশনটা বোঝা যেত। কই, তেমন তো কিছু দেখলাম না। এত ডাকলাম নীলুকে, আমার ডাক শুনলই না। কিছুই মাথায় আসছে না, কি করব এখন আমি? এসব চিন্তা করতে করতেই দিনটা শেষ হয়ে গেল। কারোর সাথে কোনো কথাও বলিনি, ঠিকমতো খাবারও খাইনি। আর কি করে খাবো? আমার প্রশ্নের যে কোনো উত্তর আমার জানা নেই। কে দেবে আমাকে আমার সব প্রশ্নের উত্তর? নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে আছি, ঘুম আসছে না।
কালকে রাতের বিষয়টা কিছুতেই মেলাতে পারছি না। রাত 1টা, হঠাৎ মায়ের চিৎকার শুনে আমি দৌড়ে রুম থেকে বের হলাম। নীলুর রুম থেকে চিৎকারটা শোনা যাচ্ছে। ছুটে গিয়ে দেখি মা ফ্যানের সাথে ঝুলন্ত নীলুর নগ্ন দেহটার পা দুটো ধরে আছে, যেন নীলুর গলায় ফাঁস না পড়ে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি নীলুর গলা থেকে দড়িটা খুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসলাম। তখনও নীলুর সেন্স নেই। এমন সময় হাসপাতালের ডাক্তার জিজ্ঞেস করলো, নীলু আক্তারের পরিবারের লোক কে আছেন? আমি কাছে গিয়ে বললাম, জি আমি। সাথে সাথে বাবা মাকে বসিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। ডাক্তারটি জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, জি নেহাল। তারপর তিনি বলল, জি মিস্টার নেহাল, প্লিজ এই মেডিসিনগুলো তাড়াতাড়ি যেখান থেকে পারেন নিয়ে আসুন। আমাদের হসপিটালের মেডিসিনগুলো স্টক আউট হয়ে গিয়েছে, সো প্লিজ খুব তাড়াতাড়ি নিয়ে আসুন। আর শুনুন, 1 ব্যাগ ব্লাড লাগবে, এ নেগেটিভের। বাবা বলল, আমার এ নেগেটিভ। আমি বললাম, বাবা তোমার বয়স হয়েছে আর তোমার শরীরটাও ভালো না, তাই আমি রক্ত দেব, আমারও রক্তের গ্রুপ এ নেগেটিভ। তখন ডাক্তার বলল, ও গড, তাহলে প্রথমে মেডিসিনগুলো নিয়ে আসুন, তারপর রক্ত নেব। কিন্তু প্লিজ তাড়াতাড়ি মেডিসিনগুলো নিয়ে আসবেন, আর অবশ্যই 2 নম্বরের লাল দাগ দেওয়া ইঞ্জেকশনটা নিয়ে আসবেন, এটা সব জায়গায় পাওয়া যায় না। এই বলেই ডাক্তার চলে গেলেন। মা দৌড়ে এসে আমার হাত দুইটা ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে এনে দে বাবা, তোরা দুইজন ছাড়া যে আমার আর কেউ নেই, তোরাই যে আমাদের জীবন। আমি মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। মায়ের হাতটা বাবার হাতে সরিয়ে দিয়ে চুপচাপ হেঁটে চলে আসলাম। রাত 3টা, জনমানবহীন শহরে হাঁটতে হাঁটতে যে ফার্মেসিগুলোতে পেলাম, তাতে আমার হাতের প্রেসক্রিপশনের একটা মেডিসিনও পেলাম না। কি অদ্ভুত, একটা মেডিসিনও নাই। এটা কখনো কি হতে পারে? কি সব ফার্মেসি দিয়ে বসেছে যেখানে সেখানে, কোনো মেডিসিনই পাওয়া যায় না। এক বুক হতাশা নিয়ে হাঁটছি মেডিসিনের খোঁজে। প্রায় 45 মিনিট হাঁটার পর হঠাৎই একটা বয়স্ক লোক আমার সামনে এসে বলল, বাম দিকের যে রাস্তাটা দেখছিস, ওই দিক দিয়ে যা, পেয়ে যাবি। কোনো কিছু না ভেবেই আমি তার দেখানো পথে দৌড় দিলাম। গিয়ে দেখি ভাঙা একটা ফার্মেসি, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আর তার পাশে টিমটিমে একটা লাইটের আলো জ্বলছে। আমি কোনো দিকে মন না দিয়ে কাগজটা তার হাতে দিয়ে বললাম, মেডিসিনগুলো আছে? সে কোনো কথা না বলে সব মেডিসিনগুলো একটা ব্যাগে আমার হাতে দিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এত বড় বড় ফার্মেসিতে যা পেলাম না, এই সামান্য এই ভাঙা জায়গায় তা পেয়ে গেলাম। হঠাৎ বোনের কথা মনে পড়তেই সব ঘোর কেটে গেল। ভাবলাম এইসব নিয়ে কাল ভাবা যাবে। এই বলেই তাড়াতাড়ি হাসপাতালের দিকে গমন করলাম। হাসপাতালে এসে মেডিসিনগুলো ডাক্তারের কাছে দিতেই উনি বলল, আপনি তাড়াতাড়ি ওই দিকে ডান পাশে যে রুমটা আছে সেখানে যান, সেখানে আপনার ব্লাড নেওয়া হবে। আমি রুমে যেতেই 2জন নার্স মিলে আমার ব্লাড নিল। কখনো ব্লাড না দেওয়ায় শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছে। নার্স বললেন, আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন, তারপর ডাবের পানি খেয়ে নেবেন, তার কিছুক্ষণ পরে ভালো লাগলে ডিম দুধ খেয়ে নেবেন। আমি বললাম, আচ্ছা, কিন্তু নীলুকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একটাবার দেখে এসেই আপনাদের কথা মতো সব করব। এই বলেই যখন হেঁটে উঠে কিছু দূর গেলাম, তখনই পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল আমার কাছে। তারপর মাথা ঘুরিয়ে পড়ে সেন্সলেস হয়ে পড়ে রইলাম। তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি না তোর এক মায়ের পেটের সবচেয়ে আদরের ছোট বোন? কি করে পারলি এমন করতে? ছেড়ে দে আমাকে, এমনটা করিস না, আমি বাঁচতে চাই, আমাকে একটা রাত ঘুমাতে দে না রে। তখন আমি চিৎকার করে বলি, না আমি এমন কিছুই করিনি, বিশ্বাস কর আমি এমন কিছু করিনি। তখন নীলু একটা
ফিসফিসে গলায় বলল, কি ভয় করছে? এত তাড়াতাড়ি ভয় পেলে কি করে হবে? তখন আমি বললাম, কে তুমি, কি চাও আমার কাছে? তখন নীলু বলল, প্রতিশোধ, প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। এই বলে হাসতে লাগলো আওয়াজটা। না, আমি এই হাসিটা মেনে নিতে পারছি না। এত অন্ধকার কেন? কোথায় আমি? বাবা মা কোথায় তোমরা? পাগলের মতো লাগছে নিজেকে। হঠাৎই রুমের লাইট জ্বলে উঠল। একজন নার্স এসে আমাকে শান্ত করলো। তখন নার্স বলল, আপনি হসপিটালে আছেন, রক্ত দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিলেন, এখন সুস্থ আছেন। আপনার বাবা মা ওয়েটিং রুমে আছেন, আপনি ডাবের জলটা খেয়ে একটু রেস্ট করুন। নার্সটা এই বলে চলে যাচ্ছিলেন দরজার কাছে। হঠাৎই গিয়ে বডি ছাড়া ঘাটটা আমার দিকে ফিরিয়ে ভয়ঙ্কর চেহারা করে বলল, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। তখন আমি বললাম, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বলে যান, আমি আর নিতে পারছি না। আর প্রতিশোধ যদি আমার থেকে নেওয়ার মতোই হয়, তো আমার বোনকে কেন শেষ করে দিতে যাচ্ছেন? বলেন, আমার বোনের জীবনটা কেন নষ্ট করলেন? মারার হলে আমাকে মেরে ফেলেন, তাও আমার বোনকে ছেড়ে দেন। কি হলো? চিৎকার করে এই কথাগুলো বললাম আমি। এরপর হঠাৎই মায়ের শব্দ শুনতে পেলাম। মা বলছেন, নেহাল, এই নেহাল, কি হয়েছে তোর বাবা? এইভাবে চিৎকার করছিস কেন? তখন আমি বুঝতে পারলাম বাবা মা আমার চিৎকার শুনে চলে এসেছে আমার রুমে। তখন মা বলল, বাবা, খারাপ স্বপ্ন দেখেছিস? তখন আমি বললাম, মা। কথাগুলো বাবা মায়ের থেকে লুকিয়ে গেলাম। তারা শুধু শুধুই টেনশন করবে। এমনিতেই বোনকে নিয়ে অনেক টেনশনে আছে বাবা মা, তাই কথাগুলো তাদেরকে আর ওইভাবে বললাম না। তখন বাবা বলল, তোকে একটা কথা বলার আছে। আমি বললাম, কি কথা বাবা? তখন বাবা বলল, আমি সোহেলকে দেখলাম হাসপাতালে। তখন আমি বললাম, কেন বাবা, কি হয়েছে? আর আমরা তো নীলুর ব্যাপারটা কাউকে জানাইনি, তাহলে ও কেন এসেছে? তখন বাবা বলল, না রে, নীলুর ব্যাপারটার জন্য না, ও আমাকে দেখেই কেমন যেন পালিয়ে গেল। কথা বলতে গিয়েও কথা বলতে পারলাম না, দেখে বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগলো। তখন আমি বললাম, আচ্ছা বাবা, আমি দেখছি, তুমি মায়ের দিকে খেয়াল রেখো। তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, একটু নীলুকে দেখতে। তখন বাবা বলল, আচ্ছা যা, সাবধানে যাস। আমি আচ্ছা বলে মায়ের কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। নীলুর জন্য মনটা খুব কাঁদছে। নীলুর পাশে বসে আছি, একা একা ওর সাথে কথা বলছি। ইস, বোনটার এমন হাল দেখতে হবে কখনো ভাবতেও পারিনি। চোখের জলে কখন যে নিজের বুকটা ভিজে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। নিজেকে সামলাতে রুম থেকে বেরিয়ে আসলাম। হঠাৎই চোখ পড়ল সোহেলের দিকে। দূরে দাঁড়িয়ে কোনো এক নার্সের সঙ্গে কথা বলছে আর চোখ মুছছে। আঙ্কেল আন্টির কিছু হলো না তো? তখন আমি গিয়ে ওর পিঠে হাত দিয়ে বললাম, কিরে তুই এখানে? ও আমাকে দেখে চমকে উঠল, যেন ভূত দেখেছে। আমতা আমতা করে বলল, শিলা অসুস্থ, তাই এখানে এসেছি। ও এই হসপিটালেই ভর্তি আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন ও বলল, তেমন কিছু না, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারলাম না ও আমার থেকে কিছু কি লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে। সোহেলের সাথে আমার ক্লাস 6 থেকে বন্ধুত্ব। শুধু সোহেল না, আমরা 5 জন বন্ধু একই ক্লাস থেকে 6 থেকে ভার্সিটি লাইফে সব একসাথে করেছি। তারপর থেকে যে যার যার মতো করে জব, ব্যবসা, পরিবার এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। শুধুমাত্র আমি বেকার। বেকার বললে ভুল হবে, আমার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন।
আর আমি কিছুদিন পরে নিজের ব্যবসায় যোগদান করব ভেবেছিলাম। আসলে আমার ভ্রমণের খুব শখ, তাই দেশ বিদেশ ভ্রমণ করার জন্য ফ্রি টাইম কাটাচ্ছি। এর মধ্যে 17টা দেশ ঘোরাঘুরি আমার শেষ। আমার বয়স 29 বছর। তখন আমি বললাম, সোহেল, কি হয়েছে? সত্যি করে বলতো। আমি ঠিক বুঝতে পারছি না, তুই কিছু লুকানোর চেষ্টা করছিস মনে হচ্ছে। সোহেল বলল, না তেমন কিছু না। তখন আমি বললাম, আমি তোর বন্ধু, সব থেকে কাছের বন্ধু। বল কি হয়েছে? বললে তোর কষ্টটা হয়তো একটু হলেও কমতো। কি হলো বল? সোহেল তখন কাঁদছে, কথা বের হচ্ছে না মুখ থেকে, খুব সংকোচ বোধ করছে। তারপর হঠাৎ করেই আমাকে চমকে দিয়ে বলল, শিলাকে কে যেন ধর্ষণ করেছে। আমার পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছিল যেন কথাটা শুনে। এটা কি করে হতে পারে? তখন আমি জানতে চাইলাম, কি করে হলো এটা? সোহেল বলল, শিলাকে কে যেন প্রতিদিন রাতেই ধর্ষণ করে। লোকজন জানাজানি হবে বলে বিষয়টা আমি সবার থেকে লুকিয়ে গেলাম। কিন্তু আমার বোনের ওপর নির্যাতন কমল না। আজ আবার শিলাকে ধর্ষণের পরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু দড়িটা পুরনো থাকায় দড়িটা ছিঁড়ে পড়ে যায়। কিন্তু জখমটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। শৈলের মুখে এই ধরনের কথাগুলো শুনে আমি কি করব বুঝতে পারছি না। কারণ নীলুর সাথেও তো এই একই ঘটনা ঘটেছে, কিন্তু শিলার সাথেও একেবারে সেম ঘটনা কি করে ঘটতে পারে? সোহেল চুপ করে থেকে যখন ওই কথাটা বলতে যাবে, তখনই ডাক্তার এসে বললেন, মিস্টার নেহাল, একটু সাইডে আসুন তো, আপনার জন্য একটা জিনিস আছে। আমি ভাবলাম হয়তো নীলুর বিষয় নিয়ে কিছু একটা বলবে। তাড়াতাড়ি সাইডে চলে গেলাম। নিহাল, প্রেমে কি পুরো হাবুডাবু খাচ্ছেন? ভালো ভালো, প্রেম করা ভালো। আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার, আমি বললাম। সে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়েন, সব বুঝতে পারবেন। তখন আমি বললাম, এটা এমন কি? তখন ডাক্তার বলল, আপনার চিঠি মেডিসিনের ব্যাগে ছিল। বুঝতে পারলাম এটা আপনার, তাই নিয়ে আসলাম। আপনি পড়ুন, আমি আমার কাজ করি, পরে কথা হবে। এ বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। আমি তার সাথে পথের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে চিঠিতে মনোনিবেশ করলাম। মেডিসিনের ব্যাগে রাখলেও চিঠি, কাল রাতে মেয়েটা নয়তো। কাল রাতের এই অদ্ভুত ঘটনাগুলো আমার মাথায় থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এই অদ্ভুত মেয়েটা কি এমন চিঠি দিল? চিঠিটা খুলতেই আমার পৃথিবীটা ঘুরতে লাগলো। এই যে আমার লেখা জীবনের প্রথম চিঠি, যেটা আজ থেকে 14 বছর আগে লিখেছিলাম নীলা নামের একটা মেয়েকে দেব বলে, যাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সেই চিঠি মেডিসিনের ব্যাগে কি করে এলো? আমার সব ঘোর কাটিয়ে সোহেল বলল, তোকে একটা কথা বলবো। তখন আমি বললাম, বল, কি বলবি? ও হঠাৎ করে বলে উঠল, জানিস, শিলা বলেছিল আমি নাকি শিলাকে ধর্ষণ করি প্রতি রাতে। সোহেলও ওর বোনকে, শিলাকে ধর্ষণ করে প্রতি রাতে। শুধু ধর্ষণ না, জানোয়ারের মতো ধর্ষণ। সোহেলের বোন শিলা সোহেলের কাছ থেকে এই কথাগুলো বলেছে, ঠিক নীলুর মতোই। কিন্তু এটার কি করে সম্ভব? নীলু শিলা কি এমন করেছে যার জন্য এমনটা হচ্ছে? আমরা বা কি এমন করেছি যার জন্য এমন হচ্ছে? কিছুই মাথায় আসছে না। শুধু বুঝতে পারছিলাম অনেক বড় বিপদের সামনে আমরা। এর মধ্যে চিঠির দিকে নজর পড়তেই আরও ঘাবড়ে গেলাম। চিঠির সাথে এই ঘটনাটার কোনো সূত্রপাত নেই। যদি নাই থাকে তাহলে 14 বছর পরে এই চিঠি কোথা থেকে আসলো? এই চিঠি তো নিলয়ের কাছে ছিল। আমাকে সব খুঁজে বের করতে হবে। সোহেলকে বিদায় দিয়ে হাসপাতাল থেকে বের হলাম সেই ফার্মেসির উদ্দেশ্যে। উদ্দেশ্যটা ফার্মেসি না, ওই মেয়েটা। রাতে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা ধরেই হাঁটছি।
অনেকক্ষণ হাঁটার পরেও ওই রাস্তার হদিস পেলাম না। কয়েকজনকে জিজ্ঞেসও করলাম, কিন্তু তারা বলল এই এলাকায় এমন কোনো ফার্মেসিই নেই। কি বলে লোকজন এইসব? আমি নিজে কালকে ওই ফার্মেসিতে গিয়েছিলাম। পুরনো আর ছোট বলে হয়তো কেউ তেমন একটা চেনে না, কিন্তু আমাকে ফার্মেসিটা খুঁজে বের করতেই হবে। আমাকে জানতেই হবে মেয়েটা কে ছিল, আর ওই চিঠিটাই বা কোথা থেকে পেল, আর সে আমাকে চিনল কি করে, আর যে লোকটা আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই বা কি করে বুঝলো আমি মেডিসিন খুঁজছি? আমি তো তাকে কিছুই বলিনি। তাহলে এই সব রহস্য লুকিয়ে আছে ওই ফার্মেসিতে। কিন্তু এই এলাকার সব রাস্তাঘাট খুঁজেও ফার্মেসি খুঁজে পেলাম না। আমি কি ভুল রাস্তায় এসেছি? না, তা হতে পারে না। তাহলে এই এলাকার কোথাও না কোথাও তো থাকতো, কিন্তু কোথায়? উফ, আর পারছি না, মাথাটা প্রচুর ঘুরছে, ব্যথা করছে, খুব খিদে পেয়েছে। যাই কিছু খেয়ে নিই। রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাবা মায়ের জন্য আর সোহেলের জন্য খাবার নিয়ে হসপিটালের দিকে গমন করলাম। সিএনজি নিয়ে আসতে মাত্র 37 মিনিট টাইম লাগলো। বাবা বলল, কিরে সারাদিন কোথায় ছিলি? দেখ তো কয়টা বাজে, দুপুর 4টা। আমি বললাম, বাবা সামান্য একটু কাজ ছিল, খাবার এনেছি, তোমরা খেয়ে নাও। মা বলল, তুই খেয়েছিস বাবা? আমি বললাম, খেয়েছি, তোমরা খেয়ে নাও। মা, নীলু কেমন আছে? ডাক্তার কি বলেছে? বাবা বলল, একটু ভালো, কিন্তু সেন্স আসেনি, তবে রাতের দিকে সেন্স ফিরতে পারে। আমি বললাম, ও আচ্ছা, আমি একটু সোহেলের কাছে যাই, ওর খাবারটা দিয়ে আসি। বাবা বলল, আচ্ছা যা, সাবধানে থাকিস বাবা। আচ্ছা বলে সোহেলের খাবারটা হাতে নিয়ে চলে আসলাম। সোহেলকে একটা কল দিলাম ও কোথায় আছে সেটা জানার জন্য। আমি ওকে খাবারটা ওকে দিয়ে বললাম, সারাদিন হয়তো কিছুই খাসনি, একটু খেয়ে নে, তারপর তোর সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। ওর খুব খিদে পেয়েছে, সেটা ওর খাওয়া দেখে বুঝতে পারছি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ ও খাওয়া থামিয়ে বলল, তোর নীলার কথা মনে আছে? আমি বললাম, কেন বলতো? ওর কথা কি কখনো ভোলা যায় বল? নীলা আমার ভালোবাসা। আজ আমাদের কলেজের প্রথম দিন। আমরা 5 বন্ধু একই কলেজে একই বিভাগে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি, আর সবাই একসাথে কলেজে এসেছি। কলেজে প্রথম দিনেই একটা মেয়ের দিকে নজরটা গিয়ে পড়ল। কি মিষ্টি মায়াবী দেখতে। নীল রংটা যেন শুধুমাত্র ওর জন্যই বানানো হয়েছে। এত সুন্দর লাগছে ওকে নীল রঙে, যেন বারবার হারিয়ে যায় ওর মাঝে। বাতাসে ওর সিল্কি চুলগুলো উড়ে বারবার ওর নরম ঠোঁটগুলো ছুঁয়ে দিচ্ছে, যেন চুলগুলো ওকে বলতে চায়, তোমাকে ভালোবাসি। শিহাব বলল, নেহাল, মুখে মশা ঢুকে যাবে, মুখটা বন্ধ কর। বলেই সবাই হো হো করে হেসে উঠল। সোহেল বলল, কিরে প্রেমে পড়লে নাকি দোস্ত? তখন আমি বলি, রে দোস্ত, পুরাই। নাইম বলল, কে রে সে? ওই নীলপরি না তো? দেখ ওইটারে কিন্তু আমার ভালো লাগছে, তুই নজর দিস না। তখন আমি বললাম, কি বললি? আজ তোর একদিন কি আমার একদিন। ও আমার প্রেম, নজর দিবি না একদম, দিলে তোর চোখ তুলে নেব। নাইম বলল, আরে থাম থাম, দেখ তোর নীলপরি এই দিকেই আসছে, যা এখনই প্রপোজটা করে দে। আর তুই না পারলে আমাকে বল, আমি করে আসি। হারামজাদা, মাথা ফাটাবো তোর এখনই, দাঁড়া তুই, আমি আসছি। বলে আস্তে আস্তে গিয়ে নীলপরির পাশে গিয়ে দাঁড়ালাম, আর ও আমাকে মোটে পাত্তা না দিয়ে চলে গেল। আমি গোমরা মুখে ফিরে আসতেই সবাই মুচকি মুচকি হাসছিল। তখন নাইম বলে উঠল, প্রেমের মরারে কেউ পাত্তা দেয় না। আর এই কথাটা বলা মাত্রই সবাই আবারও হো হো করে হেসে উঠল। মনটাই খারাপ হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলছি না। হারামজাদাগুলো আমাকে নিয়ে বেশ মজা করছে, সময় হোক তখন আমিও সবাইকে মজা দেখাবো। বলে আমি রেগে ক্লাসরুমে চলে আসলাম। এটা আমি কি দেখছি, নীলপরি আমার ক্লাসরুমে?
সব মন খারাপ ভালো হয়ে গেল। আমি গিয়ে ওর পাশে বসতেই ও উঠে চলে গেল, কিন্তু ও আমার সামনের সিটে বসেছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো উড়ে উড়ে আমার মুখে পড়ছে। ইস, কি মুগ্ধ একটা গান! আমাকে যেন পাগল করে দিচ্ছে ওর চুলের সৌরভ। আমি যেন ওর বশীভূত হয়ে যাচ্ছি। হঠাৎ করেই ওই 4টা বাঁদর রুমে ঢুকলো, আর নাইম এসেই আমার হাল দেখে বলল, চুলের ছোঁয়ায় যে আমি মাতোয়ারা। এই বলে হাসতে শুরু করলো। মানুষের যে চুলও এত পছন্দের হয় জানা ছিল না। এই যে মিস নীলপরি, আপনার চুলগুলো সামনে রাখুন, আমার বন্ধু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই আবারও হো হো করে হেসে উঠল। যাহ, আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আবার উঠে চলে গেল। ধ্যাত, মেজাজটাই খারাপ হয়ে গেল। থাকবই না, থাক তোরা। তোরা আমার বন্ধু না, শত্রু। এই বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্যান্টিনে গিয়ে একটা কোক নিয়ে সেটা খেয়ে মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু উফ, আবার চলে আসলো শয়তানগুলো। নাইম বলল, আজকে যার যত ইচ্ছা অর্ডার কর, আজকে নেহাল আমাদের ট্রিট দেবে। সোহান, তুই যা, অর্ডারগুলো দিয়ে আয়। আমার জন্য একটা পিৎজা, চিকেন বল আর কোক। সোহেল বলল, আমি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ চিকেন আর একটা কোক। সিয়াব বলল, আমি চিকেন ললিপপ, সাব, স্যান্ডউইচ, কোক আর চকলেট আইসক্রিম খাবো। সোহান বলল, তুই কি খাবি নেহাল? আমি বললাম, খাবো, তোদের সবগুলোর কল্লা খাবো। যে অর্ডার করেছিস তা দেখে তো মনে হচ্ছে 3 বছর ধরে না খেয়ে আছিস সব। আমার কাছে কিন্তু টাকা নাই, বুঝে নিস। নাইম বলল, নীলপরীর নাম আর ফোন নাম্বারটার জন্য তো টাকা তো বের করতেই পারিস, তাই না? ভেবে দেখ টাকা আছে নাকি। আমি চমকে উঠে বললাম, কি? ওর নাম, ফোন নাম্বার? সত্যি? কোথায়? দে না দোস্ত। নাইম বলল, আগে খাওয়া, পরে সব কিছু। আমি বললাম, যা চাস সব খাওয়াবো, আরও খেতে চাইলে তাও খাওয়াবো, শুধু নাম আর নাম্বারটা দে না দোস্ত। নাইম বলল, আগে ভুরি বোঝ, পরে দোস্ত। এই নাইমটাকে নিয়ে আর আমি পারি না, সব সময় আমার সাথে এমন করে। অন্তত নামটা বললে কি হয়? আমার যে আর তর্স হয়েছে না। বারবার ওর চুলের পরশগুলি, ওর চোখ, ওর হাসি, সব কিছু আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। আমার ঘোর কাটিয়ে সোহান বলে উঠল, দোস্ত, নীলার জন্য আজকের খাওয়াটা বেশ জমলো কিন্তু। আমি বললাম, নীলা? নীলাকে? ওর নাম নীলা? বাহ, ওর মতো ওর নামটাও তো সুন্দর। নাইম বলল, এই ধর তোর নীলার নাম্বার। আমি বললাম, নাম্বার? কিন্তু কিভাবে পেলি? নাইম বলল, ওর পাশে বসা মেয়েটার থেকে নিয়েছি। আমি বললাম, ওহ দোস্ত, তোরা আমার জানের জিগার। খুশিতে একটা আমি টকুসিতে ডান্স মারলাম। আমরা ক্যান্টিন থেকে বের হয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি, নীলার অপেক্ষায়, ওকে আর একবার দেখার জন্য। নাইম বলল, দেখ দোস্ত, নীলা আসছে। উফ দোস্ত, দেখতে কিন্তু পুরাই মাখন। আমি বললাম, লজ্জা করে না তোর ভাবিকে মাখন বলতে, হারামজাদা? চোখ দুইটা কানা করে ফেলবো। উফ, সেই চুল, সেই মাতাল করা সৌরভ, যত দেখি ততই যেন হারিয়ে যাই। এ যেন আমার স্বপ্নের রাজকন্যা। সোহেল বলল, আর তাকিয়ে থাকিস না, পাখি উড়ে চলে গেছে, ফাঁকা রাস্তা রয়ে গেছে। সোহান বলল, চল বাসায় যাই, বাইরে অনেক রোদ। আমরা সবাই যে যার যার মতো বাসায় চলে আসলাম, কিন্তু আমি যেন ওর স্বপ্নে বিভোর হয়ে আছি। কতবার ফোন দেব ভেবেও দিতে পারলাম না, এক অজানা ভয়। এভাবেই কেটে গেল 3টা মাস, শুধুমাত্র দেখেই যাচ্ছি আর ভেবেই যাচ্ছি। একদিন রাতে বসে বসে নিজের সব আবেগ দিয়ে একটা চিঠি লিখলাম। পরদিন সেটা সোহান নীলার বইয়ের মধ্যে লুকিয়ে রেখে আসে। নীলা চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলে দেয়। তাই তো, নীলা চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। তাহলে সেই অক্ষত চিঠিটা আমার কাছে কি করে আসলো, আর সেটা সম্ভব কি করে? সত্যি সত্যি অলৌকিক কিছু হতে চলেছে না তো আমাদের সাথে? ভুল যদি করি, আমরা করেছি, আমার বোন তো কোনো ভুল করে নাই, তাহলে ওর সাথে কেন এমন হচ্ছে? সোহেল,
আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি না তো? কিন্তু এত বছর পরে কি করে সম্ভব? সোহেল বলল, কি বলিস তুই এগুলো? ডিজিটাল যুগে এগুলো কোনো পাগলেও বিশ্বাস করবে না। আমি বললাম, তোকে একটা কথা বলি, শিলার মতো নীলারও সাথেও সেমটা হয়েছে। আর এই দেখ সেই চিঠি। সোহেল বলল, এই চিঠিটা তুই নীলার জন্য লিখেছিলি না? কিন্তু সেদিন তো চিঠিটা নীলা ছিঁড়ে ফেলেছিল, তাহলে তোর কাছে আসলো কি করে? আমি ওকে সব কিছু খুলে বললাম, ফার্মেসির কথাটাও বললাম। ওকে বললাম হয়তো ফার্মেসিটা শুধুমাত্র রাতেই খোলা হয়। যদি তাই হয় তাহলে আজ রাতেও আমি যাব। আমাকে সব রহস্যর জাল খুলতে হবে, আমার বোনটাকে বাঁচাতে হবে। সোহেল বলল, আচ্ছা নেহাল, আমাদের মতো সোহান, নাইম, শিয়াব ওদের সাথেও এমন কিছু হচ্ছে না তো? আমি বললাম, তাই তো, আমি এই কথাটা তো ভেবে দেখিনি। দাঁড়া, ফোন দিচ্ছি ওদের। সোহেল বলল, ওকে দে, আমি হাতটা ধুয়ে আসি। কি ব্যাপার, সবার নাম্বার অফ কেন? আচ্ছা, আঙ্কেল আন্টিদের কল দিই। কল দেওয়ার পরে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। সোহেল বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, দোস্ত, ওরা সবাই মারা গেছে। সোহেল বলল, কি কি বলিস, কিভাবে? তখন আমি বললাম, ফাঁসি দিয়ে, সুইসাইড। ওরা সবাই একইভাবে গলায় ফাঁসি দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা গিয়েছে। এটা কি করে সম্ভব? আর কেনই বা এমনটা করলো? কি এমন হলো? না, এগুলো কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। সোহেল বলল, নেহাল, সত্যি সত্যি নীলা করছে না তো এসব? কিন্তু কি করে? আমি বললাম, সব প্রশ্নের উত্তর ওই ফার্মেসিতে। আজ রাতেই আমি যাব সেখানে। সোহেল বলল, না আমি যাব না, আমি মরতে চাই না, তুই গেলে যা। বুঝতে পারলাম ও অনেক ভয় পেয়ে গেছে। না, ভয় পাওয়ারই কথা। আমারও যে ভয় করছে না তা না, কিন্তু রহস্য উন্মোচন করতেই হবে। খুব খারাপ লাগছে ওদের জন্য। শেষ দেখাটাও দেখতে পারলাম না। ওদের বাবা মাই কাউকে জানায়নি কিছু। তাদের সন্তানের শরীর কাটাকাটির ভয়। স্বাভাবিক কোনো বাবা মাই তাদের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। খুব কষ্ট হচ্ছে, চোখটা ভিজে যাচ্ছে। না, ভেঙে পড়লে হবে না। রাত 2টা, ফার্মেসিটার প্রায় কাছাকাছি। একা একা হাঁটছি, মনের অজান্তে অজানা একটা ভয়। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ফলো করছে। পেছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। ভয়টা আরও চেপে বসলো। আবারও মনে হচ্ছে পেছনে কেউ আছে। ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। সামনে তাকাতেই লাফিয়ে উঠলাম। সেই লোকটা আমার সামনে। হঠাৎ করে বিশ্রী দাঁতগুলো বের করে হাসতে লাগলো। ওর মুখের মাংসগুলো হঠাৎ করে ক্ষয়ে ক্ষয়ে গলে গলে পড়তে লাগলো। শরীরের সব মাংসগুলো পচে গলে পোকা ধরে গেছে। কি ভয়ঙ্কর চেহারা, কি বিশ্রী গন্ধ, বমি আসছে আমার। লোকটা হাসতে হাসতে বলল, এসেছিস তবে? যা, তোর জন্য ও অপেক্ষা করছে। প্রতিশোধ, আজ প্রতিশোধ নেওয়া হবে। যা, তাড়াতাড়ি যা। আমার খুব ভয় করছে। কি করব? ফিরে যাব? সেটাই ভালো হবে। নিজে বাঁচলে তারপর সব দেখা যাবে। তখন সেই লোকটি বলল, তুই নিজের ইচ্ছায় এখানে আসিস না, তোকে নিয়ে আসা হয়েছে। আর তুই যে চাইলেও ফিরে যেতে পারবি না, তোর সব রাস্তা বন্ধ। আমার মনের কথা কি করে জানলো? যদি ওর কথা সত্যি হয় তাহলে এখান থেকে আমি ফিরে যেতেও পারবো না। তার থেকে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমাকে সফল হতেই হবে। ভয়ঙ্কর লোকটা হাসতে হাসতে আমার সামনে দিয়ে উধাও হয়ে গেল। বৃষ্টি গন্ধটা এখনো নাকে লাগছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু কোথায়? কোনো ফার্মেসি নেই। সেই জায়গায় আছে একটা পুরনো ঘর। ঘরটা কেমন যেন আগাছায় মোড়ানো, স্যাঁতসেঁতে। মনে হয় যেন কত বছর এইভাবে পড়ে আছে। ভয়ে শরীরের রক্ত হিম হয়ে গেছে। ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি আমি আমার নিজেকেই দেখতে পাচ্ছি না।
মনে হচ্ছে ইচ্ছে করে নিজেকে সঁপে দিতে কোনো মৃত্যুর পুরীতে এসেছি। কিন্তু মুহূর্তের মধ্যে বাড়ির সব লাইট জ্বলে উঠল। আমি কি দেখছি? এত সুন্দর বাড়ি! আমি কখনো এত সুন্দর বাড়ি দেখিনি। আমরা অনেক বড় লোক, আমাদের অনেক সুন্দর বাড়ি আছে, অনেক দেশ ঘুরেছি, কিন্তু এত সুন্দর বাড়ি কোথাও দেখিনি। কি সুন্দর নকশা করা ঝাড়বাতি, যেন হীরা দিয়ে খচিত, যেন কোনো রাজা নিজের সমস্ত কিছু দিয়ে বাড়িটা বানিয়েছে। আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো বাড়িটা দেখছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, আপনাকে উপরে ডাকা হয়েছে, আমার সাথে চলুন। আমি কোনো কথা না বলে মেয়েটির পিছু পিছু যাচ্ছি। হঠাৎ একটা রুমের সামনে যেই মেয়েটি এসে দাঁড়িয়ে পড়ল, আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি ভেতরে যান। আমি ভেতরে ঢুকতে আরো অবাক হলাম। বাহ, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এত সুন্দর সুন্দর জিনিস আমি জীবনেও দেখিনি। এত সুন্দর করে সাজানো একটা ঘর। ঘর দেখতে দেখতে হঠাৎ গিয়ে চোখ পড়লো বিছানায়। এতক্ষণে চোখ দুটো সামলাতে পারলেও এখন আর পারছি না। কি অপরূপ সুন্দরী! পুরো বিছানাটা জুড়ে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে, চোখ ভরা যেন কামনা। এই চোখ দুটি যেন আমাকে খেয়ে ফেলতে পারে নিমিষেই। আহ, কি দুধে আলতা গায়ের রং, পরনের নীল রঙের পাতলা কাপড়। কাপড় বললে ভুল হবে, এক টুকরো কাপড় বুকে আর এক টুকরো কোমরে। সেই কাপড়ের ওপর থেকে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর এক টুকরো কাপড় দিয়ে মুখটুকু ঢাকা। সেটার জন্য যেন আকর্ষণীয়টা আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা আমার নাম ধরে ডাক দিল তার কাছে যাওয়ার জন্য। এই প্রথম কারো মুখে আমার নাম শুনে নেশায় পড়ে গেলাম। এত মিষ্টি কণ্ঠস্বর, এত নেশা কণ্ঠে, যেন বারবার সেই কণ্ঠে হারিয়ে গেলেও কম হবে। আমি মেয়েটার কাছে গিয়ে পাশে বসলাম। কি মিষ্টি একটা গান! মাতাল মাতাল লাগছে নিজেকে। মেয়েটা আমাকে স্পর্শ করলো। এতক্ষণে নিজেকে কোনো রকমে ধরে রাখতে পারলেও আর নিজের কাম বাসনাকে ধরে রাখতে পারলাম না। হারিয়ে গেলাম আর নরম কোমল দেহের সাগরে। এত সুখ আজ পর্যন্ত কোনো মেয়েকে ভোগ করে পাইনি। পরম শান্তিতে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করে তৃপ্তিটা অনুভব করছিলাম, কিন্তু যে আমাকে এতক্ষণ সুখ দিল তার পুরো মুখটা এখনো দেখতে পারলাম না। আমি বললাম, আমি কি তোমার মুখটা একটিবার দেখতে পারি? মেয়েটি বলল, অবশ্যই, আমি তো তোমারই। আমি বললাম, তাহলে মুখের কাপড়টা সরাও, তোমার অপরূপ মুখটা দর্শন করে নিজেকে ধন্য করি। মেয়েটা বলল, তুমি দেখবা তো তুমি সরাও। তখন হাতটা কাঁপছিল, তারপরেও আস্তে আস্তে মুখের কাপড়টা সরালাম। কাপড় সরাতেই আমার পায়ের নিচের মাটি সরে গেল। এক লাফে উঠে দাঁড়ালাম। এ কি নীলা, তুমি তুমি এখানে কি করে এলে? তখন নীলা বলল, হ্যাঁ, আমি আমি নীলা, এই বলে হাসতে লাগলো। নীলার হাসির সাথে সাথে মুহূর্তের মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে গেল। মুগ্ধ করা বাড়িটা একটা পোড়া বাড়ি হয়ে গেল। নীলার সুন্দর দেহটা পুরো ক্ষয়ে ক্ষয়ে মাংস পড়ছে, চোখগুলো ছিটকে উপরে উঠে এলো। উফ, কি ভয়ঙ্কর! পুরো মাংসের গন্ধে বমি চলে আসছে। ভয়ে দৌড় দেব ভাবলাম, কিন্তু পারলাম না। শরীরটা পাথরের মতো শক্ত হয়ে আছে। নীলা বলল, আজ আর চেষ্টা করলেও আজ তুই পালাতে পারবি না। আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। এই বলে হাসতে লাগলো। এত বিশ্রী সেই হাসিটা! উফ, এই তো সেই বিশ্রী হাসি। শরীরের মধ্যে জ্বালা ধরিয়ে দেয় হাসিটা। আমি মোহে পড়ে ভুলেই গিয়েছিলাম এখানে কেন এসেছিলাম। আমি কি করলাম? এখন আমি কি করব? আমি কেঁদে কেঁদে বললাম, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। নীলা বলল, ভুল? কিসের ভুল? তুই পাপ করেছিস, পাপ। আমি বললাম, পাপ করেছি, জীবনে অনেক বড় পাপ করেছি, আমাকে মাফ করে দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। তখন নীলা বলল, আমার জীবন ভিক্ষা দিয়েছিলি তুই? কত অনুরোধ, কত চোখের পানি, কিন্তু তুই? মনে পড়ে সেই নৃশংস দিনের কথা? নীলা চিঠিটা ছিঁড়ে ফেলায় নাইম প্রচণ্ড রেগে যায়।
ও গিয়ে নীলাকে ধমক দিয়ে বলে, জানিস তুই আমার বন্ধু কত কষ্ট করে সারা রাত জেগে তোর জন্য চিঠিটা লিখেছে? কিসের এত তোর ভাব? নীলা ঠাস করে নাইমের গালে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, অভদ্র ছেলে, ফ্যামিলি থেকে ভদ্রতা শেখায়নি? তোর মতো ছেলের যে বন্ধু সে তোর মতোই অভদ্র। আর কোনোদিন যাতে তোদের মতো অসভ্য ছেলেদের আমার আশেপাশে না দেখি। বলে নীলা চলে যেতে নিল। আমি পথটা আগলে নীলাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, আমরা অসভ্য হলেও ভালোবাসাটা বুঝি, তোর মতো অহংকারী না। আর একটা কথা শুনে রাখ, তোর মতো মেয়ে জীবনে হাজারটা আসবে, কিন্তু ওদের মতো বন্ধু জীবনে একবারই আসে। যা, এখান থেকে যেতে পারিস তুই, এখান থেকে চলে যা। সবাই ক্যান্টিনে বসে আছি, সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার যে কোনো কিছুই ভালো লাগছে না। আজ মনটা অনেক বেশি খারাপ। হঠাৎ করেই কিছু ছেলেরা এসে আমাকে উড়াধুরা মারতে শুরু করলো। কিছুই বুঝতে পারলাম না। ওদের থেকে একটা ছেলে আমার সামনে এসে হকি স্টিক দিয়ে মারতে লাগলো আর বলল, তোর এত বড় সাহস আমার বোনকে ধর্ষণের চেষ্টা করা? আজ তোদের একদিন কি আমার একদিন। নীলা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর হাসছে বান্ধবীদের সাথে মিলে। আমাদের সবাইকে আধমরা করে মেরে ওরা চলে গেল। নীলা আমার সামনে এসে পিচাস মার্কা একটা হাসি দিয়ে বলল, কিরে, তোর প্রেমের ভূত মাথা থেকে নেমেছে নাকি? আরেক ডোজের ধর্ষণের মিথ্যা অভিযোগে পুলিশের হাতে 32 খাওয়াবো? তারপর নাইমের সামনে গিয়ে বলল, আমার সাথে খারাপ ব্যবহার করার মজা কেমন টের পাচ্ছিস? নাকি ওর সাথে তোদেরও ধর্ষণের দায়ে পুলিশের 32 খাওয়ার ইচ্ছা আছে? হাসতে হাসতে নীলা চলে গেল। নাইমের মাথা ফেটে রক্ত পড়ছে। সোহান, শিহাব, সোহেল আর সবারই অবস্থা খুবই খারাপ। আমি হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গেছে। কোনো রকমে আমার ড্রাইভারকে কল দিলাম, সে এসে আমাদেরকে সবাইকে হসপিটালে নিয়ে গেল। কিছুদিন পরেই আমরা সুস্থ হলাম। সেদিন নীলা মিথ্যা বলে ওর ভাইদের হাতে মার খাওয়ালো। ওর মায়াবী চোখগুলো রাক্ষসের মতো লাগছিল তখন। ভালোবাসাগুলো নিমিষেই আমার প্রতিশোধে নিয়ে দাঁড়ালো। যা করিনি তার জন্য আমার মার খেতে হয়েছে, তাহলে আজকে সেটাই করব। ধর্ষণের কি জ্বালা সেটাও ওকে বুঝতে হবে, আর ওর ভাইকে বোঝাতে হবে আমাদের গায়ে হাত তোলার মজা। সোহেল বলল, কি করতে চাচ্ছিস তোরা? আমি বললাম, সেটা তখনই দেখিস। শিহাব বলল, কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না তো আমরা? আমি বললাম, এত ভয় পেলে জীবন চলে না মামা। সোহান বলল, ঠিক বলছিস নেহাল। নাইম বলল, ওদের শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই, তার জন্য যা করতে হয় তাই করব। আমি বললাম, এখন চল সবাই বাসায় যাই, একটু ঘুমাতে হবে। সবাই রাত 12টায় এইখানে এই গাছের নিচে আসবি। আচ্ছা বলে সবাই চলে গেল। আমিও বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে রাত 11টা। উঠে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে একটা দোকানে গেলাম, সেখান থেকে কিছু দড়ি কিনলাম আর কিছু ড্রিঙ্কস আর চিপস নিলাম। গিয়ে দেখি ওরা সবাই আমার আগে চলে এসেছে। তখন আমি বললাম, সরি রে, দেরি হয়ে গেল। নাইম বলল, বাদ দে, প্ল্যানটা এবার বল, আমাদের ক্লিয়ার করে দে একটু। আমাদের কার কি কি কাজ করতে হবে সেগুলো বলে দে। আমি সবাইকে সবার কাজ বুঝিয়ে দিলাম। আমরা সবাই পায়ে হেঁটে নীলাদের বাড়িতে গেলাম। দেয়াল টপকে পাইপ বেয়ে বারান্দা দিয়ে ওদের বাড়িতে প্রবেশ করলাম। নীলাদের বাড়িতে নীলা আর ওর ভাই আছে। ওদের বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছে কিছু কাজের জন্য, সেই সুযোগটাই কাজে লাগিয়েছি আমরা। আমি নীলার রুমে ঢুকলাম। নীলা ঘুমিয়ে আছে। কি অপরূপ নিষ্পাপ লাগছে ওকে দেখতে। কে বলবে ওকে দেখলে ও একটা খচ্চর মেয়ে। এর মধ্যেই ওরা চারজন নীলার ভাইকে বেঁধে নীলার রুমে নিয়ে এলো। নীলার ভাইয়ের চিৎকারের শব্দে নীলার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, নীলার ভাইয়ের নাম ছিল নিলয়। ও আমাদের সবাইকে দেখে ধরফরিয়ে উঠে বসলো। ওরা নিলয়কে শক্ত করে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। নীলা ভয়ে পালাতে গেলে নাইম নীলাকে ধরে ধাক্কা দিয়ে আমার দিকে দিয়ে বলে,
দোস্ত ধর্ষণ কাকে বলে সেটা আছে, এই খারাপ মেয়েটাকে বুঝিয়ে দে। আমি নীলাকে ধরে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, আজ তোমাকে আমি ধর্ষণ করব। ভালোবাসার মূল্য তুই দিলি না, তাই তোর কথা মতোই আজকে তোকে ধর্ষণ করব। বলেই আমি সবার সামনে ওর গায়ের টি শার্টটি একটানে খুলে ফেললাম। তখন নিলয় বলল, আমার বোনের গায়ে তোরা হাত দিবি না, আমি তোদের হাত পুড়িয়ে দেবো, ভেঙে ফেলবো, ছেড়ে দে আমার বোনকে। চিৎকার করে কথাগুলো বলতে লাগলো। তখন নাইম বলে উঠল, চিল্লা চিল্লি যতই পারিস, আজ তোর চোখের সামনে তোর বোনকে ধর্ষণ করা হবে। আমি সবার সামনে নীলাকে নগ্ন করে ফেললাম। বারবার বাধা দিচ্ছিল, তাই কয়েকটা থাপ্পড় দিয়ে ঠান্ডা করে নিলাম। আর বললাম, বেশি বাড়াবাড়ি করলে তোর ভাইয়ের গলাটা 2 ভাগ করে দেব। তারপর সবার মাঝে নীলার ভাইয়ের চোখের সামনে নীলাকে ধর্ষণ করলাম। নাইমকে বললাম, নে এবার তোর পালা। নাইম হঠাৎ চমকে উঠে বলল, কি বলিস? আমি বললাম, তোরা সবাই একের পর এক ওকে ধর্ষণ করবি, আর নিলয় তার নিজের চোখে দেখবে। নিলয় এবার কেঁদে কেঁদে ভিক্ষা চাচ্ছে, কিন্তু আমরা মরণ নেশায় মেতে আছি। নীলা বারবার বলছে, আমাকে মেরে ফেলো, তবুও আমার সাথে আর এমনটা করো না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ, আমি আমার কাজের জন্য ক্ষমা চাচ্ছি। নাইম তখন নীলাকে অভদ্র ভাষায় গাল দিয়ে বলল, চুপ কর, এত কথা বলিস না। বলেই নীলার দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। ও নীলাকে ধর্ষণ করলো। একে একে সবাই নীলাকে ধর্ষণ করার পরে আমি গিয়ে নীলার ভাই নিলয়কে 1 বোতল ড্রিঙ্কস খাইয়ে দিলাম। ওর মাথা ঘুরতে শুরু করেছে। তারপর নিলয়কে নিয়ে গিয়ে নীলার নগ্ন দেহের উপরে ফেলে দিলাম। নীলার এখন কোনো হিতাহিত সেন্স নেই, ও এখন একটা জানোয়ারের মতো হয়ে গেছে। আমার কাণ্ড দেখে ওরা সবাই টাসকি। তারপর সবাই এক প্যাক করে ড্রিঙ্কস করে আর চিপস নিয়ে বসলাম আসল খেলা উপভোগ করতে। নিলয় সেন্স হারিয়ে মদের নেশায় হিংস্র জানোয়ারের মতো নীলার নগ্ন দেহটা খুবলে খুবলে খাচ্ছে। নীলার এক একটা চিৎকারে আমরা একটা পৈশাসিক আনন্দ পাচ্ছিলাম। নীলা চিৎকার করে বলছে, আমি যদি বেঁচে থাকি সবাইকে এক এক করে শাস্তি দিয়ে সারব। আর নিলয় ওর উপর অত্যাচার করেই চলছে, আর আমরা ওদের ভাই বোনের ভিডিও করি আর মজা নেই। তখন সোহান বলে, দোস্ত ওদের বাঁচিয়ে রাখা ঠিক হবে না, দেখছিস না কি বলছে। নাইম বলল, ঠিক বলেছিস, যা করার এখনই করতে হবে, আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটে উঠবে। নিলয় কিছুক্ষণ পরে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমরা তারপর নীলাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আসি। সবাই ভাববে নিলয় ধর্ষণ করেছে বলে নীলা সুইসাইড করেছে। নীলা বারবার বিড়বিড় করে বলছিল, প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। নীলার দেহে প্রাণ যাওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও যাওয়ার সময় ঘরের সব দরজা জানলা আটকে দিলাম। নীলার রুমে একটা মোম জ্বালিয়ে ঘরের গ্যাসের লাইনটা কেটে দিয়ে আমরা সবাই নীলাদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ির কিছুটা দূরে যেতেই ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। আমরা সবাই খুশির নিঃশ্বাস ছেড়ে যার যার মতো বাসায় চলে গেলাম। এই সব কিছু নিয়ে কেস করাও হয়েছিল, কিন্তু আসল কাহিনী না জানায় আর প্রমাণের অভাবে কেসটাই চাপা পড়ে যায়। আমরা সবাই আস্তে আস্তে কাহিনীটা ভুলে যাই। এরপর আমি নীলাকে বললাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নীলা বলে উঠল, চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করলে আমার প্রতিশোধ নেওয়া পূর্ণ হবে না, তাই তোকে মরতেই হবে। আর তোকে মারার পরেই আমি মুক্তি পাবো। চারপাশটা অন্ধকার হয়ে গেল। পুরো বাড়িটা এখন ঘুটঘুটে অন্ধকার। নীলাকেও এখন দেখতে পাচ্ছি না। আমাকে এখনই পালাতে হবে, যেমন করে হোক। দিশাহীনভাবে দৌড়াতে দৌড়াতে কয়েকবার হাত পা কেটে মাথা ফাটিয়ে একাকার হয়ে গেছে। রক্তে শরীর চুপচুপা হয়ে গেছে। হোঁচট খেয়ে একটা রুমে গিয়ে পড়লাম। খেয়াল করলাম এই রুমে আলো জ্বলছে। অনেকক্ষণ পরে আলো দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। চোখটা বন্ধ করে একটু দমটা কমিয়ে নিচ্ছিলাম। অনেক হাঁপিয়ে গেছি। উঠে তাকাতেই দেখলাম আমার দিকে সোহেল এগিয়ে আসছে।
বললাম, দোস্ত তুই এখানে? কি রে, তুই এলি এখানে কিভাবে? তখন সোহেল বলল, আমাকে ওরা মেরে ফেলেছে, তোকেও শেষ করে দেবে। বলেই ওর দেহ, চোখ মুখ সাদা হয়ে গেল। জিভটা অনেক বড় হয়ে গেছে, চোখগুলো যেন খুলে বের হয়ে যাচ্ছে, গলার নিচে গাঢ় হয়ে ফাঁসির দাগ পড়ে গেছে। হঠাৎ করে সোহেল একটা পৈশাচিক হাসি মুখে টেনে আমার দিকে এগিয়ে আসে। আমার শরীর ঘামতে শুরু করেছে, পালাতে হবে। পেছনে ফিরতেই দেখলাম নাইম। নাইম ওরও সোহেলের মতোই অবস্থা। যেদিকে তাকাই সেদিকেই দেখি একের পর এক সবাই কেমন ভয়ঙ্কর ভাবে আমার দিকে এগিয়ে আসছে। সবাই কেমন দুই পাশে সরে যাচ্ছে। ওদের মাঝখান থেকে নীলা আসছে। কি ভয়ঙ্কর দেখতে! অল্প আলোয় তার মাঝেও আরো ভয়ঙ্কর লাগছে। জট পাকানো চুল, ক্ষয়ে ক্ষয়ে যাওয়া পোড়া গলা শরীর, একটা চোখ বের হয়ে ঝুলে আছে, আর একটা রক্ত মাংস সহ ফুলে আছে। সেটা দিয়ে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে। ঠোঁট অর্ধেক তার নেই, পুরে ক্ষয়ে ক্ষয়ে রক্ত চুপসে চুপসে পোড়া জিভটা বের হয়ে ঝুলে আছে। উফ, কি ভয়ঙ্কর! কিরে, ভয় করছে? তোকে আজ একটা কথা বলি। তোর বোনকে ধর্ষণ আমার ভাই করত, তোর রূপ ধরে। এটা বোঝাতে যে একটা ভাই বা বোনের কাছে বিষয়টা কতটা কষ্টকর। শুধু তোর না, তোদের সবার বোন ছিল, কিন্তু তোর বোন ছিল না। তাই আমি মায়া বলে তোর মায়ের পেটে বাচ্চা দিই, একটা মেয়ে। আর ওই 13 বছর না হওয়া পর্যন্ত আমরা কিছুই করছিলাম না। তাই এত বছর আমি অপেক্ষা করছি, কিছুই করতে পারিনি। তোর বোনের 13 বছর হতেই আমি এক এক করে আমার প্রতিশোধ নিতে শুরু করলাম। আর আমি আজ জয়ী হতে চলেছি। তোর মৃত্যুতেই আমার মুক্তি। কথাগুলো শেষ করতেই ওরা চারজন আমাকে ধরে ফ্যানে ঝোলানো দড়িটা আমার গলায় পরিয়ে দেয়। আর নীলা দড়িটা ধরে টান মারতেই আমি উপরে উঠে যাই। কি যন্ত্রণা, কি কষ্ট! জিভটা বেরিয়ে আসার উপক্রম হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার যন্ত্রণা দেখে ওরা সবাই মিলে হাসছে, আর হাসির শব্দগুলো খুবই ভয়ঙ্কর। হঠাৎই পুরো বাড়ি আগুন জ্বলে গেল। আমার শরীর পুড়ে যাচ্ছে, চিৎকার করতে যাচ্ছি, পারলাম না, নিঃশ্বাসটা বেরিয়ে গেল। নীলা শুধু বলল, এত বছর পরে আমি আমার মৃত্যুর পরে প্রতিশোধ নিলাম। হাওয়ায় মিলিয়ে গেল সবাই। পুরো বাড়িটা আবারও একবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই সাথে মুক্তি হয়ে গেল কিছু অতৃপ্ত আত্মারা। আজ সোহেল আর নেহালের বডিগুলো হসপিটালের ওয়েটিং রুমে ঝোলানো অবস্থায় পাওয়া গেল। গলায় দড়ি দিয়ে মারা গেলেও তাদের দেহটা পুরো ছাই হয়ে আছে। পুলিশ এর কোনো সূত্র পেল না। সবাইকে অবাক করে নীলু আর শিলা একদম সুস্থ হয়ে গিয়েছে। এমনকি তারা যে ধর্ষিত হয়েছে সেই চিহ্ন মাত্র নেই। সোহেল আর নেহালকে কবর দেওয়া হয়েছে আজ। নেহালের বাবা মা তাদের একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকমে মরার মতো বেঁচে আছে। প্রতিশোধের নেশা সবকিছু ধ্বংস করে দেয়। এই ছিল আজকের ঘটনা। আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর একটা ঘটনা কালেক্ট করে আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি ঘটনাটি ভয়ঙ্কর রকম সুন্দর ছিল। ধন্যবাদ ভাই। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই কালেক্ট করা ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের ঘটনাটি।
ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো আগামী এপিসোডে আমি পড়ার চেষ্টা করব। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com bhootaaddstories@gmail.com আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিন। আর ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে, আপনারা সেখান থেকে চাইলেই কালেক্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান ইসকান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।